হ্যালো এভরিওয়ান, দিশা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পরিমল। এই ভিডিওতে আমরা আলোচনা করব বিজয়নগর সাম্রাজ্য। বিজয়নগর সাম্রাজ্য মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে 1336 খ্রিস্টাব্দে স্বাধীন রাজ্যে পরিণত হয়। মোহাম্মদ বিন তুগলক দক্ষিণ ভারত অভিযান করে হরিহর ও বুক্কাকে পরাজিত করে দিল্লি নিয়ে আসে। হরিহর ও বুক্কাকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করে তাদের দক্ষিণ ভারতে পুনরায় ফিরিয়ে দেয় মোহাম্মদ বিন তুগলকের অধীনে বিজয়নগর সাম্রাজ্য শাসন করার জন্য। কিন্তু হরিহর ও বুক্কা যখন দক্ষিণ ভারতে ফিরে আসে তারা নিজেদেরকে স্বাধীন রাজা হিসেবে ঘোষণা করেন এবং বিজয়নগর সাম্রাজ্যকে স্বাধীন রাজ্য বলে ঘোষণা করেন। এই হরিহর ও বুক্কা তাদের গুরুর নাম বিদ্যারণ তাদের শুদ্ধিকরণ করেন, অর্থাৎ পুনরায় হিন্দু ধর্মে ফিরিয়ে নিয়ে আসে। তাদের গুরুর নাম বিদ্যারণ এবং তাদের পিতার নাম সঙ্গম। তাদের পিতার নাম সঙ্গম থেকেই তাদের রাজবংশের নাম হয় সঙ্গম বংশ। এই বিজয়নগর সাম্রাজ্যে মোট 4টি রাজবংশ শাসন করেছে। কি কি 4টি রাজবংশ হলো? 1 নম্বর সঙ্গম বংশ, 2 নম্বর শালুক বংশ, 3 নম্বর তুলুক বংশ, 4 নম্বর আরবিডু বংশ। সঙ্গম বংশ, শালুক বংশ, তুলুক বংশ, আরবিডু বংশ। এই সঙ্গম বংশের প্রতিষ্ঠাতাকে সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা হলেন হরিহর। সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা। হরিহরের সভাকবির নাম হলো সায়াম। সায়াম কি করেছিলেন? সায়াম বেদ এর উপর টিকা লিখেছিলেন। বেদ এর উপর টিকা লিখেছিলেন। হরিহরের পর এই সঙ্গম বংশের দ্বিতীয় রাজা হলেন বুক্কা। বুক্কা রায়চুর দখল নিয়ে যুদ্ধ করে। রায়চুরের যুদ্ধ হয় বুক্কার সাথে মোহাম্মদ প্রথমের। রায়চুরের যুদ্ধ হয় মোহাম্মদ প্রথমের সাথে। রায়চুরের যুদ্ধ হয় এবং মোহাম্মদ প্রথম এই রায়চুরের যুদ্ধে জয়লাভ করে। এরপর বুক্কার পর সঙ্গম বংশের রাজা হয় প্রথম দেবরায়। এই প্রথম দেবরায়ও এই রায়চুর দখল নিয়ে যুদ্ধ করে এবং রায়চুরের যুদ্ধ হয় প্রথম দেবরায়ের সাথে। রায়চুর দখল নিয়ে যুদ্ধ হয় ফিরোজ শাহর সাথে রায়চুর দখল নিয়ে যুদ্ধ হয় প্রথম দেবরায়ের সাথে এবং এই যুদ্ধে ফিরোজ শাহ জয়লাভ করে এবং প্রথম দেবরায় পরাজিত হয়। প্রথম দেবরায় পরাজিত হওয়ার পর বিজয়নগর সাম্রাজ্যের সাথে ফিরোজ শাহের সাম্রাজ্যের বৈবাহিক সম্বন্ধ হয় এবং প্রথম দেবরায় 12,000 মুসলিম সৈনিক নিয়ে তুঙ্গভদ্র নদীতে বাঁধ নির্মাণ করেন। প্রথম দেবরায়ের পর রাজা হয় দ্বিতীয় দেবরায়।
দ্বিতীয় দেবরায়। এই দ্বিতীয় দেবরায় ছিলেন এই বিজয়নগর সাম্রাজ্যের সব থেকে যোগ্য রাজা। দ্বিতীয় দেবরায় সব থেকে যোগ্য রাজা ছিলেন এবং তার আমলে সর্বাধিক বিকাশ ঘটে। এই সময় ইরান থেকে হজ্জাজ ভারতে এসেছিলেন। এই দ্বিতীয় দেবরায়ের সময়, দ্বিতীয় দেবরায়ের রাজত্বকালে 300টির বেশি বন্দর ছিল। তিনি বিশ্বাস করতেন এক হাতে কোরআন, এক হাতে গীতা, এই থিওরিতে। হাতি মারার কৌশলের কারণে তাকে গজবেটকা উপাধি দেওয়া হয়। এই দ্বিতীয় দেবরায়কে গজবেটকা উপাধি দেওয়া হয়। দ্বিতীয় দেবরায়ের পর এই সঙ্গম বংশের শেষ রাজা বিরূপাক্ষ। শেষ রাজা বিরূপাক্ষ। শেষ রাজা। এই বিরূপাক্ষের সেনাপতির নাম ছিল শালুক নরসিংহ। এই বিরূপাক্ষকে হত্যা করে এই সঙ্গম বংশ সমাপ্ত করে এবং শালুক বংশের প্রতিষ্ঠা করে। তাহলে শালুক বংশের প্রতিষ্ঠাতা হলেন শালুক নরসিংহ। শালুক বংশের প্রতিষ্ঠাতা। শালুক বংশের প্রতিষ্ঠাতা। শালুক বংশের প্রতিষ্ঠাতা হলেন এই শালুক নরসিংহ। এবং শালুক বংশের শেষ রাজা ছিলেন ইম্মাডি নরসিংহ। শালুক বংশের শেষ রাজা। এই ইম্মাডি নরসিংহের সেনাপতির নাম ছিল বীর নরসিংহ। এই বীর নরসিংহ ইম্মাডি নরসিংহকে হত্যা করে এই শালুক বংশের সমাপ্ত করে এবং তুলুক বংশের প্রতিষ্ঠা করে। তাহলে তুলুক বংশের প্রতিষ্ঠাতা বীর নরসিংহ। তুলুক বংশের প্রতিষ্ঠাতা। তুলুক বংশের প্রতিষ্ঠাতা হলেন এই বীর নরসিংহ। কি করেন? বীর নরসিংহ আলমোড়া থেকে ঘোড়া কিনে এনেছিলেন। বীর নরসিংহের পর রাজা হয়, এই তুলুক বংশের রাজা হয় কৃষ্ণদেব রায়। এই কৃষ্ণদেব রায় ছিলেন বাবরের সমকালীন রাজা, অর্থাৎ বাবর যে সময় রাজত্ব করেছিলেন সেই সময় এই কৃষ্ণদেব রায়ের রাজত্ব ছিল। কৃষ্ণদেব রায় কি কি উপাধি ছিল? কৃষ্ণদেব রায় অন্ধভোজ, অন্ধ পিতামহ ও অভিনব ভোজ। কৃষ্ণদেব রায় এই তিনটি উপাধি ধারণ করেছিলেন, অন্ধভোজ, অন্ধ পিতামহ, অভিনব ভোজ। তিনি দুটি গ্রন্থ রচনা করেছিলেন। কি কি? একটি হলো অমুক্তমাল্য, দ্বিতীয়টি হলো জামবতী কল্যাণম। অমুক্তমাল্য এবং জামবতী কল্যাণম এই দুটি গ্রন্থ কৃষ্ণদেব রায় রচনা করেছিলেন। তার মধ্যে অমুক্তমাল্য তিনি রচনা করেছিলেন
তেলেগু ভাষায় এবং জাম্বতী কল্যাণম এই গ্রন্থটি রচনা করেছিলেন সংস্কৃত ভাষায়। কৃষ্ণদেব রায়ের পর এই তুলুক বংশের রাজা হলেন সদাশিব রায়। সদাশিব রায় কৃষ্ণদেব রায়ের পর রাজা ছিলেন না, এরপর আরো রাজা ছিল, কিন্তু এই উল্লেখযোগ্য রাজা ছিলেন সদাশিব রায়। কারণ সদাশিব রায় উল্লেখযোগ্য কারণ সদাশিব রায় ছিলেন এই তুলুক বংশের শেষ রাজা। সদাশিব রায়ের সেনাপতি ছিল রাম রায়। সদাশিব রায়ের সময়ে বাহামনি সাম্রাজ্য 5টি রাজ্যে বিভক্ত ছিল: বরার, বিদার, বিজাপুর, গোলকুন্ডা, আহমদনগর। এই 5টি রাজ্যের মধ্যে এই সদাশিব রায়ের সেনাপতি রাম রায় চেয়েছিল অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি করতে বা অন্তর্কলহ সৃষ্টি করতে। যখন তিনি অন্তর্কলহ সৃষ্টি করতে ব্যস্ত ছিলেন, সেই সময় ওই 5টি রাজ্যের মধ্যে 4টি রাজ্য বরার বাদে বাকি 4টি রাজ্য বিদার, বিজাপুর, গোলকুন্ডা, আহমদনগর একত্রিত হয়ে সদাশিব রায়ের বিজয়নগর সাম্রাজ্য আক্রমণ করে 1565 খ্রিস্টাব্দে, এবং এই যুদ্ধকে বলা হয় তালিকোটার যুদ্ধ। এই তালিকোটার যুদ্ধে এই সদাশিব রায় পরাজিত হয় এবং সদাশিব রায়ের সেনাপতি রাম রায় যুদ্ধক্ষেত্রে নিহত হয়। রাম রায়ের মৃত্যুর পর সদাশিব রায় নতুন সেনাপতি নিযুক্ত করেন। নতুন সেনাপতি কাকে নিযুক্ত করেন? তিরুমালকে নতুন সেনাপতি নিযুক্ত করেন। তিরুমাল সদাশিব রায়ের সেনাপতি পদে নিযুক্ত হওয়ার পর সদাশিব রায়কে হত্যা করে তুলুক বংশের পতন ঘটায় এবং তিরুমাল একটি নতুন রাজবংশের সূচনা করেন, যে রাজবংশের নাম হলো আরবিডি রাজবংশ। এবং এই আরবিডি রাজবংশ খুব বেশি দিন স্থায়িত্ব ছিল না, তাই কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে গুরুত্ব কম। তিরুমাল, এখান থেকে দুটো নাম মনে রাখতে হবে। তিরুমাল ছিলেন এই আরবিডি বংশের প্রতিষ্ঠাতা। আর আরবিডি বংশের শেষ রাজা ছিল শ্রীরঙ্গ তৃতীয়। শ্রীরঙ্গ তৃতীয় এই আরবিডি বংশের শেষ রাজা, এবং শ্রীরঙ্গ তৃতীয়কে পরাজিত করে শিবাজি তার সাম্রাজ্যের সাথে যুক্ত করে নেয়। এভাবে বিজয়নগর সাম্রাজ্যের পতন ঘটে। আমরা আমাদের নেক্সট ভিডিওতে বাহামনি সাম্রাজ্য নিয়ে আলোচনা করব। আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।